Assalamualaikum, dear learners or viewers. I congratulate you on this video. Today's video is about tense. Actually, Bangladeshi students face this kind of problem, that is tense problem. So, I want to teach you a new system in learning tense. In this way, I have found the students to be successful in learning tense. ট্রেডিশনাল পদ্ধতিতে আমাদের দেশে যেভাবে টেন্স শেখানো হয়, এই পদ্ধতিতে ছাত্রদের টেন্স আয়ত্ত করতে অনেক দেরি লাগে। এই জন্য আমি নতুন একটা সিস্টেমের পদ্ধতিতে টেন্স শিখিয়ে থাকি। তো এই পদ্ধতিতে আমাদের বাংলা ক্রিয়ার বৈশিষ্ট্য মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, কারণ বাংলা থেকেই তো আমরা ইংরেজি ভাষাটা শিখছি, আর সেটাই হওয়া উচিত। কারণ যে কোনো বিষয় বাংলা নিজের মাতৃভাষার মাধ্যমে শিখলে সেটা সহজে শেখা যায়, বোঝা যায়। তো আমরা বাংলায় সাধারণত 3 ধরনের কথাবার্তা বলে থাকি, মানে আমাদের কথাবার্তায় 3 ধরনের ক্রিয়া লক্ষ্য করা যায়। এক ধরনের ক্রিয়া চলমান ক্রিয়া, দ্বিতীয়ত সম্পূর্ণ ক্রিয়া, তৃতীয়ত অচলমান ক্রিয়া। চলমান ক্রিয়া যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। চলমান ক্রিয়া হচ্ছে আমি লিখছি, আর সম্পূর্ণ ক্রিয়া হলো আমি লিখেছি, আর এটা হচ্ছে আমি লিখি বা আমি পড়ি। যেমন আমি এখন চলমান ক্রিয়া কাজটি এখনই চলছে বোঝায়। যেমন আমি লিখছি, তার মানে এখনই আমার লেখার কাজটা চলছে। তো এই ক্রিয়ার একটা বৈশিষ্ট্য হলো যে এই চলমান ক্রিয়াতে ছয়ের আগের বর্ণে বা ছয়ের আগের অক্ষরে একার থাকে না। যেমন এখানে খ বর্ণটার আগে একার নেই। তো এটা হলো চলমান ক্রিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো এই ক্রিয়ার কাজটি চলছে, মানে শেষ হয়নি। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই ক্রিয়াতে ছয়ের আগের বর্ণে একার থাকে না। আর সম্পূর্ণ ক্রিয়া হচ্ছে এই ছয়ের আগের বর্ণে একার থাকে। যেমন এখানে আমরা ক্ষয় একার লক্ষ্য করছি, এখানে ক্ষয় একার নেই, এখানে একার আছে। তো এই সম্পূর্ণ ক্রিয়ার দুইটা বৈশিষ্ট্য হলো, প্রথমত এই ক্রিয়ার কাজটি শেষ হয়ে গেছে এবং এই ক্রিয়াতে ছয়ের আগের অক্ষরে একার থাকে। আর অচলমান ক্রিয়া মানে কাজটি এখন চলছে না। যেমন আমি পড়ি, আমি লিখি, আমি বলি। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা যে আমি প্রতিদিন পত্রিকা পড়ি। এই যে পড়ি ক্রিয়া বা কাজের কথা উল্লেখ করলাম, আমি কিন্তু এখন পত্রিকা পড়ছি না। হ্যাঁ, কারণ আমি যদি পত্রিকা পড়তাম নিশ্চয়ই আমার হাতে পত্রিকা থাকতো, পত্রিকার আমি দিকে তাকিয়ে থাকতাম। তার মানে এই ক্রিয়ার কাজটি চলছে না, এখন চলছে না। তো এই ক্রিয়ার বৈশিষ্ট্য হলো যে কাজটি এখন চলছে না, যাকে আমরা অচলমান ক্রিয়া বলতে পারি। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে এই ক্রিয়াতে স্ববর্ণ নেই। যেমন লিখি, পড়ি, এখানে লক্ষ্য করুন স্ববর্ণ নেই। তাহলে এই 3 ধরনের ক্রিয়া আমরা ভাষায় ব্যবহার করি। আর এই ক্রিয়ার বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা একদিনই টেন্স শিখে ফেলতে পারবো। আর টেন্স শেখা মানে ইংরেজি শিখে ফেলা, কারণ আমরা যে কোনো কথাবার্তা
এই টেন্সের নিয়ম অনুসারেই করে বলে থাকি বা লিখে থাকি। তো এই যে চলমান ক্রিয়া, এই চলমান ক্রিয়াকে ইংলিশে বলা হয় কন্টিনিউয়াস টেন্স, আর সম্পূর্ণ ক্রিয়াকে বলা হয় পারফেক্ট টেন্স। আর অচলমান ক্রিয়া, যে কাজটা যখন কাজটার কথা বলা হয় তখন এই কাজটা যখন যদি না চলতে না থাকে, চলমান না থাকে, তাহলে এইটাকে বলা হয় অচলমান ক্রিয়া, এবং ইংলিশে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটা সাধারণত একটা মানে রেগুলারিটি, এই ধরনের ক্রিয়া রেগুলারিটি বা অভ্যাস ইত্যাদি প্রকাশ করে। এই জন্য এই ক্রিয়াটা যখন ক্রিয়ার কথা উল্লেখ করা হয় তখন এই ক্রিয়ার কাজটি চলতে থাকে না। চলমান ক্রিয়া, তাহলে আমরা জানলাম এই চলমান ক্রিয়াটা কন্টিনিউয়াস টেন্স। আর এই কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়াতে স্ববর্ণের আগের অক্ষরে ইকার থাকে না। আর সম্পূর্ণ ক্রিয়া হচ্ছে পারফেক্ট টেন্স, কিন্তু এই পারফেক্ট টেন্সে এর আগের অক্ষরে ইকার থাকে। আর অচলমান ক্রিয়া, যেই ক্রিয়ার কাজটা এই মুহূর্তে চলছে না, এটা মানে স্ববর্ণ থাকে না। তাহলে আমরা এখন এই 3 ধরনের, এই চলমান ক্রিয়া আবার 6 ধরনের, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই চলমান ক্রিয়া 6 প্রকার, আর সম্পূর্ণ ক্রিয়া রয়েছে 3 প্রকার। তবে সম্পূর্ণ ক্রিয়া একটা, সবগুলোই পারফেক্ট টেন্স, তবে একটা বাদে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সম্পূর্ণ ক্রিয়া পারফেক্ট টেন্স সবগুলি, যেমন ফিউচার পারফেক্ট, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই সম্পূর্ণ ক্রিয়া, যে কাজটা শেষ হয়ে গেছে, এই ক্রিয়াগুলো সাধারণত পারফেক্ট টেন্সে হয়। তবে একটা সম্পূর্ণ ক্রিয়া শুধুমাত্র পারফেক্ট টেন্সে পড়ে না, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি গিয়েছিলাম, তাই এখানে গিয়েছিলাম মানে আমি অতীতে যাওয়ার কাজটা শেষ করে ফেলেছিলাম, কারণ আমি যেখানে যাওয়ার সেখানে পৌঁছে গিয়েছিলাম মানে আমি গিয়েছিলাম। যেমন আমি বললাম আমি স্কুলে গিয়েছিলাম, তার মানে এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আমি স্কুলে পৌঁছানোর পরে এই কথাটা বলেছিলাম। তাহলে এই ক্রিয়াটাও শেষ হওয়ার কথা বলা হয়েছে। বা আমি লিখেছিলাম, লিখেছিলাম, তাহলে এই 6 এর আগের অক্ষরে একার থাকলেই বুঝতে হবে কাজটা শেষ হয়ে গেছে, কিন্তু এই শেষটা অতীতে হয়েছে। তার মানে 3 ধরনের ক্রিয়া, সম্পূর্ণ ক্রিয়া, পারফেক্ট টেন্স, আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা সবগুলো টেন্স খুব দ্রুত শিখে ফেলি, কারণ আমরা বাংলা ক্রিয়ার বৈশিষ্ট্য জেনে ফেলেছি যে এক ধরনের ক্রিয়া চলমান, মানে কাজটা চলতে থাকে, এবং এগুলো কন্টিনিউয়াস টেন্স। আর আরেক ধরনের ক্রিয়া কাজটা শেষ হয়ে গেছে, যাকে আমরা সম্পূর্ণ ক্রিয়া বলি, এবং এগুলো চারটার ভিতরে 3টা পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, আর আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যেটা পারফেক্ট টেন্স নয়। আর আরেকটা টেন্স হচ্ছে সেটা হলো অচলমান ক্রিয়া, যেটাতে স্ববর্ণ থাকে না, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর আরেকটা হচ্ছে 12তম, আরেকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ক্রিয়াটা হচ্ছে এইখানে সও থাকে না, তারপরে মানে এটা এখানে শুধু ব থাকে, এবং এটা আমরা সাধারণত ইচ্ছা, অনুমান, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করি। যেমন আমি একজন কৃষক হব, আমি একজন ডাক্তার হব, বা আমি ঢাকা যাব। সাধারণত আমরা ইচ্ছা এবং পরিকল্পনা প্রকাশের ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তাহলে আমরা এই 12টা টেন্সই এখন শিখে ফেলবো। আমরা আগে চলমান ক্রিয়াগুলো ইংলিশ শিখে ফেলি, কারণ চলমান ক্রিয়া সহজে বোঝা যায় যে কাজটা চলছে। তো চলমান ক্রিয়া আমরা এই পদ্ধতিতে কোনো সংজ্ঞা শিখবো না, যে কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এই সমস্ত
মানে বিবরণ সংজ্ঞা এগুলো আমরা শিখবো না, কারণ এগুলো শিখতে গেলে আমাদের টেন্স হচ্ছে একটা ব্যবহারিক, আর সাধারণত ভাষা তো ব্যবহারিক জিনিসই ব্যবহার করে আমরা শিখে ফেলবো, কোনো সংজ্ঞা পরিচয় এইসব শিখবো না। তাহলে আমরা অচলমান ক্রিয়া শিখি, না চলমান ক্রিয়া, সরি চলমান ক্রিয়া। এই ক্রিয়ার মেইন বৈশিষ্ট্য হলো স্ববর্ণ থাকে এবং স্ববর্ণের আগে একার থাকে না, এই জন্য শুধু স থাকবে। যদি স থাকতো, যেমন আমি পড়েছি, এই যে এটা হলো এটা হলো সম্পূর্ণ ক্রিয়া, মানে এই ক্রিয়া দিয়ে কাজটা শেষ হয়েছে বোঝায়। এই ক্রিয়ার বৈশিষ্ট্য হলো যে ছয়ের আগের অক্ষর একার আছে। এখন এই ক্রিয়াটা যদি আমরা চেনার উপায় ধরতাম, তাহলে এখানে আমরা কি লিখতাম, এ স, মানে শেষে স আর ছয়ের আগের বর্ণের একার, কারণ একারটাকেই আমরা সাধারণত এইভাবে লিখি, এটাই আসলে ব্যঞ্জন বর্ণে এই রূপে আমরা ব্যবহার করে থাকি। তো এই জন্য আমরা যে ক্রিয়া শেষ হয়ে গেছে সম্পূর্ণ ক্রিয়া, সেগুলো চেনার উপায় আমরা এস, আর যেগুলো চলমান মানে কাজটি চলছে কন্টিনিউয়াস টেন্স, সেগুলো আমরা চেনার উপায় লিখবো স। এই চলমান ক্রিয়াতে সব সময় আমরা ফর্ম ব্যবহার করি, চতুর্থ ফর্ম। যেমন আমাদের ফার্স্ট ফর্ম হইল, ফার্স্ট ফর্ম আমরা সাধারণত ফার্স্ট ফর্ম বলবো না, আমরা বলবো প্রেজেন্ট ফর্ম বলবো না, ফার্স্ট ফর্ম বলবো। এটা হইলো যে ডু হইল ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই চারটি ফর্ম আমরা ইংরেজিতে ব্যবহার করি। যেমন ডু, ডিড, ডান, ডুইং, তারপরে গো, ওয়েন্ট, গন, গোয়িং। তো এইভাবে আমরা প্রেজেন্ট ফর্মকে আমরা ফার্স্ট ফর্ম বলবো, ফার্স্ট ফর্মকে সেকেন্ড ফর্ম বলবো, পাস্ট পার্টিসিপল ফর্মকে থার্ড ফর্ম বলবো, আইএনজি ফর্মকে আমরা ফোর্থ ফর্ম বলবো। এটা বললে আমাদের সহজ হয়ে যায়। তো আমরা চলমান ক্রিয়া মানে কন্টিনিউয়াস টেন্স গুলো শিখে ফেলি। এটা হলো চলমান ক্রিয়া চেনার উপায় বা ক্রিয়ার বৈশিষ্ট্য। অন্যতম বৈশিষ্ট্য স্ববর্ণ থাকে এবং আগে একার থাকে না। যদি একার থাকতো তাহলে আমরা এর আগে এ স লিখতাম। যাই হোক, প্রথম প্রকার চলমান ক্রিয়া হচ্ছে এখনই চলমান, মানে এখন কাজটা চলছে, এখনই চলমান। যেমন আমি এখনই এই বোর্ডে লিখছি, তার মানে এখনই চলমান, মানে কাজটা কথা যখন আমি বলি তখনই এই কাজটা চলছে। এই ক্রিয়ার এটাকে আমরা বলি প্রেজেন্ট, ইংলিশে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা টেন্স কথাটা লিখলাম না, কারণ আমরা টেন্সেরই আলোচনা করছি। তো এখনই চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইটা আমাদের এটা চেনার উপায় হলো এই যে আমরা লিখছি স, হ্যাঁ, আর এটা ইংলিশ করতে হবে এম, ইজ, আর এই ফোর্থ ফর্ম, শেষের ফর্মটা ব্যবহার করতে হবে, ফোর্থ ফর্ম। এভাবে কয়েকবার পড়তে হবে। প্লের বাচ্চারা বা অনপ্লের বাচ্চারা এই পদ্ধতিতে ইংরেজি শিখতে পারবে, কারণ এখানে কাকে বলে কি এসব বোঝার কোনো ব্যাপার নাই, শুধুমাত্র ব্যবহার আলোচনা করা হচ্ছে। তো এটা পড়তে হবে এখনই চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, স এম ইজ এর ফোর্থ ফর্ম। এখনই চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, স এম ইজ এর ফোর্থ ফর্ম। স হচ্ছে ক্রিয়ার শেষে আমরা ছ বর্ণ দেখলেই মনে করব এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা আমরা ইংরেজি করব কিভাবে? আমি লিখছি, আই এম রাইটিং।
তারা খেলছে, দে আর প্লেইং। এইভাবে আমরা অনেক বাক্য যত খুশি করে নিতে পারি এবং এরকম 10-20টা বাক্য লিখে যদি আমরা মুখে বলি তাহলে স্পোকেন ইংলিশও আয়ত্ত হয়ে যাবে। কারণ ইংরেজিতে কথা বললেই স্পোকেন শেখা হয়ে যায়। কারণ কথা না বললে আমাদের এই ফ্লুয়েন্সি মানে কথায় সাবলীলতা হবে না, দ্রুত কথা বলতে পারবো না। সুতরাং টেন্স শিখে আমরা যদি বাক্য লিখে এবং সেটা মুখে বলি তাহলে স্পোকেন ইংলিশ শেখা হয়ে যাবে। এজন্য আমাদের কোথাও কোনো কোচিং বা কোনো শিক্ষকের প্রয়োজন হবে না। তারপরে আমরা 2 নম্বরে হলো এখনো ব্র্যাকেটে রাখলাম দীর্ঘ, কারণ এই টেন্সের কাজটা অনেক সময় ধরে চলার কথা বলা হয়। এখনো দীর্ঘ চলমান ক্রিয়া, আমরা ক্রিয়াটা লিখলাম না কারণ আমরা ক্রিয়া আলোচনা করছি। এখনো চলমান, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই টেন্সটা কিভাবে চিনবো? ছয়ের সাথে আবার ধরে থেকে যাবত থাকতে, ধরে থেকে যাবত লেখার দরকার নেই কারণ ধরে আর যাবত একই অর্থ, সমার্থক। ধরে থেকে ছ, এটা ইংলিশ করতে হবে হ্যাভ বিন ফোর্থ ফর্ম, কন্টিনিউয়াস টেন্সের ফোর্থ ফর্ম মানে আইএনজি ফর্ম লাগাইতে হবে ফোর্থ ফর্ম। তো যেমন আমি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, I have been sleeping for an hour. Also you are for an hour. 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, ছাত্ররা 1 ঘন্টা ধরে খেলছে, the students have been playing for an hour। তারপরে তারা 4টা থেকে খেলছে, they have been playing since 4 PM। তো নির্দিষ্ট সময় হলে আমরা সিন্স ব্যবহার করব, আর দীর্ঘ সময় হলে, নির্দিষ্ট সময় না হলে মানে ধরে থাকলে বা যাবত থাকলে আমরা ফর ব্যবহার করব, আর থেকে কথাটি থাকলে আমরা সিন্স ব্যবহার করব এই টেন্সে। তো এটা কয়েকবার পড়তে হবে। এখনো চলমান, দীর্ঘ কথাটা পড়তে হবে না, ব্র্যাকেটে রাখছে বোঝার জন্য যে এই কাজটা দীর্ঘ সময় ধরে চলে। এখনো চলমান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ধরে ধরে থেকে ছ হ্যাভ বিন করতাম। যদি সাবজেক্ট একজন হয় তাহলে হ্যাজ ব্যবহার করতে হবে, তবে আই এবং ইউ ছাড়া। আই এবং ইউ একজন হলেও আমরা হ্যাভ ব্যবহার করি, এটা ইংরেজি ভাষার নিজস্ব নিয়ম। তো এই আই ইউ ছাড়া সব ক্ষেত্রে একজন সাবজেক্ট হলে হ্যাজ আর একজনের বেশি হলে হ্যাভ। এইভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স লিখে তারপরে ইংলিশ করলে এই নিয়মে, তাহলে আমাদের স্পোকেন ইংলিশ শেখা হয়ে যাবে যদি আমরা মুখে বলার চর্চা করি। স্পোকেন ইংলিশ শেখার জন্য আসলে নিজেই যথেষ্ট, কারণ আমরা যা লেখি সেটা যদি বলি তাহলে স্পোকেন হয়ে যায়। স্পোকেন মানেই তো স্পিক থেকে স্পোকেন, স্পিক মানে কথা বলা, আর স্পোকেন যা বলা হয়ে থাকে। তা আমরা যা শিখি সেটা যদি আমরা বলি তাহলে স্পোকেন ইংলিশ হয়। সুতরাং এটা মানে ডিফারেন্স বা আলাদা কিছু না যে এটা এমন বিশেষ কিছু যে স্পোকেন ইংলিশ শেখা বিরাট ব্যাপার, সমস্যা না, মোটেও সমস্যা না। টেন্স শিখলে স্পোকেন ইংলিশ শেখা হয়ে যায়। তাহলে আমরা তৃতীয় প্রকার শিখি। তৃতীয় প্রকার হচ্ছে পূর্ববর্তী চলমান। তো পূর্ববর্তী চলমান, পূর্ববর্তীটা অতীতের সমর্থক, এই জন্য অতীত কথাটা ব্যবহার করলাম না। আমি সাধারণত এই কথাটাই ব্যবহার করি অতীত বোঝাতে। পূর্ববর্তী পরবর্তী সাধারণত অতীত ভবিষ্যতের চেয়ে আমার কাছে সহজ মনে হয়, আর স্টুডেন্টদের কাছেও দেখা যাচ্ছে এটা তারা তাড়াতাড়ি বুঝে। পূর্ববর্তী চলমান মানে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এই জিনিসটা আমরা শিখবো। স এর সাথে আবার ল বর্ণ থাকে। কারণ কি, ছয়ের পরে যদি ল থাকে, এই ইংরেজি লটা হচ্ছে পূর্ববর্তী বা অতীত ক্রিয়ার চিহ্ন। তো এই জন্য এটা পড়তে হবে স ল। আবার
এরপর আবার মনে করি দিচ্ছি যে ছয়ের আগের অক্ষরে একার নেই, না থাকলে কেমন এটা চলমান ক্রিয়া হবে, কন্টিনিউয়াস টেন্সের ভিতরে পড়বে। তো সল এটার ইংলিশ হবে ওয়াজ, ওয়ার ফোর্থ ফর্ম। যেমন আমি পড়ছিলাম, হ্যাঁ এখানে খেয়াল করলে দেখা যাবে যে এই যে ছয়ের বর্ণ আমি আগে বলছি বারবার যে ছয়ের আগের বর্ণে একার থাকে না। এই যে পড়ছিলাম, এই যে দর্শনারায় একার নেই, পড়ছিলাম তাই একার নেই। তো এখানে আমরা দেখছি শুধু স আছে, তার আগের বর্ণ একার নাই, এবং এরপরে আছে কি ল বর্ণ। তো এই ল ছয়ের পরে ল থাকলে ছয়ের আগের অক্ষরে একার না থাকা, এটা বারবারই বলতেছি যে চলমান ক্রিয়াতে ছয়ের আগের অক্ষরে একার থাকবে না, এরপর একার থাকবে না, এবং এরপরে যদি ল বর্ণ থাকে হবে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা ইংরেজি করব এইভাবে, আই ওয়াজ রিডিং। এভাবে প্রচুর বাক্য আমরা লিখব করব। তারপরে চতুর্থ হলো পূর্ববর্তী দীর্ঘ চলমান। দীর্ঘ চলমান হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতে দীর্ঘ সময় ধরে কাজটি চলছিল এরকম বোঝায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা আমরা কিভাবে চিনব? এটা চিনব যে ধরে থেকে, হ্যাঁ এই কথাগুলোর একটা থাকবে ধরে থেকে, আর হচ্ছে স আর ল বর্ণ। লয় ব্র্যাকেটে রাখলাম এই কারণে যে স হচ্ছে, হ্যাঁ স্যার আগের অক্ষরে একার বিহীন শুধু স, এটা হলো চলমান ক্রিয়া মানে কন্টিনিউয়াস টেন্সের বাংলা চিহ্ন, আর লটা হচ্ছে অতীতের, এজন্য লটা ব্র্যাকেটে রাখা হলো। এখন এটা আমরা কিভাবে ইংলিশ করব? হ্যাড বিনের সাথে ফোর্থ ফর্ম ব্যবহার করব। হ্যাঁ তাহলে আমরা এই যে আমরা বাক্য করি ওই নিয়মে, আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। আমি 1 ঘন্টা ধরে পড়ছিলাম। I had been reading for an hour. এভাবে আমি বিকাল থেকে পড়ছিলাম, I had been reading since afternoon। এইভাবে আমরা প্রচুর বাক্য, কমপক্ষে 30-40টা বাক্য লিখে, বাংলা বাক্য লিখে ইংরেজি করব, তাহলে টেন্স একদিনই শেখ হয়ে যাবে। তারপরে আমরা পঞ্চম প্রকারে যে কন্টিনিউয়াস টেন্স, এটা হবে, এটা হলো পরবর্তী। আর একটা কথা বলে রাখি যে সব কন্টিনিউয়াস টেন্স একবারে শিখলাম এই কারণে আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সের সাধারণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে কাজটা শেষ করে চলতে থাকে, এবং ম্যাক্সিমাম টেন্সে আমরা স বর্ণ দেখি। এই কারণে সব কন্টিনিউয়াস টেন্স আমরা একসাথে শিখতেছি যাতে কন্টিনিউয়াস টেন্সগুলো মজবুতভাবে আয়ত্ত হয়, পরবর্তী যেন আমরা না বলি। পরবর্তী চলমান মানে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ এই ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু ওই ছয়ের ব্যাপার নেই। আমরা জানি ফিউচারে ব অক্ষর থাকে, যাবো খাবো, কিন্তু এইখানে বয়ের আগে আরেকটা ত থাকে কারণ এটা চলমান, এবং পরবর্তী চলমান ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এটা আমরা চিনব ত আর ব। এই তটা ব্র্যাকেটে রাখলাম এই কারণে যে এই বটাই আসলে প্রকৃতপক্ষে বাংলায় ফিউচার টেন্স চেনার সহজ পদ্ধতি, আর তটা হচ্ছে এটা কাজটি চলছে চলমান, এই জন্য। তাহলে আমরা ইংরেজি করব শ্যাল, উইলের সাথে বি এবং ফোর্থ ফর্ম। তাহলে আমি লিখতে থাকবো, I shall be writing.
হ্যাঁ, এইভাবে আমরা অনেক বাক্য তৈরি করব। তারা যেতে থাকবে, দে উইল বি গোয়িং। ষষ্ঠ প্রকার কন্টিনিউয়াস টেন্স আমরা শিখব, যে পরবর্তী দীর্ঘ চলমান, মানে পরবর্তীতে ভবিষ্যতে কাজটা দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, দীর্ঘ চলমান, এটাকে আমরা বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আমরা চিনব। তো আমরা ব্র্যাকেটে রাখলাম, কারণ তটা চলমান বোঝায়, আর বটা হলো ফিউচারের চিহ্ন। ও আর একটা দীর্ঘ সময় বোঝার জন্য ধরে, ধরে থেকে, এই দুটোর যে কোনো একটা থাকবে, কিংবা যাব। ধরে থেকে তব শ্যাল উইলের সাথে হ্যাভ বিন, হ্যাড বিন ফর অন। যেমন তারা 1 ঘন্টা ধরে খেলতে থাকবে। They will have been playing for an hour. এভাবে আমাদের 6টা টেন্স শেখা হয়ে গেল। আর বাকি টেন্সগুলো আমরা পরবর্তী একটা ভিডিওতে শিখে ফেলবো, কারণ একই ক্লাসে আসলে সবগুলো টেন্স আয়ত্ত করা সম্ভব হয় না। তো এইভাবে আমরা যদি চর্চা করি, তাহলে 1-2 দিনের ভিতরেই সবগুলো টেন্স শেখা হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওটা দেখলে 12টা টেন্সই আয়ত্ত হয়ে যাবে। তো I wish you good luck to everybody. Assalamu alaikum.